হোটেলের রুমে ঢুকেই চোখে পড়ল বেডের পাশে একটা টর্চ লাইট। কিন্তু কেন বুঝলাম না। ফ্রি খাবার খেতে গেলাম, গিয়ে দেখি এমন এক জায়গায় এসেছি, সাগর পার হলেই রাশিয়া। আর ট্রিপের শেষে ইজানের জন্য কি নিয়ে ফিরলাম আগাগোড়া কিছুই বুঝতে পারছেন না। চলুন শুরু থেকে বলি। সেদিন আবারও বিজনেস ট্রিপ ছিল। এবার যেতে হলো জাপানের একদম উত্তর প্রান্তে, হোক্কাইদোতে, যেখানে জাপান শেষ, শুরু হয় সমুদ্র, আর তার ওপারেই রাশিয়া। প্রতিদিনের মতোই সকালটা শুরু হলো হোম অফিস দিয়ে। দুপুর 12:30টায় বের হতে হবে, তাই লাগেজ গোছাচ্ছি। আমার পাশে ইজান, সেও সাহায্য করছে, তবে তার নিজের মতো করে। আজ সকাল থেকে টানা বৃষ্টি, কিন্তু এই দেশে বৃষ্টি কোনো অজুহাত না। আমার বাসা থেকে হানেদা এয়ারপোর্ট মাত্র 50 কিলোমিটার, কিন্তু সময় লাগে প্রায় 2 ঘন্টা। আর হানেদা থেকে হোক্কাইদো প্রায় 1000 কিলোমিটার, কিন্তু সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। এটাই আকাশপথের জাদু। এয়ারপোর্টে এসে প্রথমেই চোখ আটকে গেল লাগেজের অটোমেটিক সিস্টেমে। এরকম আমি আগে কোথাও দেখিনি। কোনো সিরিয়াল নেই, সারি সারি কম্পার্টমেন্ট, সবাই নিজের লাগেজ নিজেই ঢুকিয়ে দিচ্ছে, পুরো প্রক্রিয়া নিজের হাতে। বোর্ডিং পাস নেওয়ার জন্য সেলফ চেক ইন করলাম। সারি সারি কিয়স্ক, কোনো ভোগান্তি নেই, মুহূর্তের মধ্যেই বোর্ডিং পাস হাতে। জাপানের এই সিস্টেমগুলো দেখলেই বোঝা যায় এখানে মানুষকে নিয়ে ভাবা হয়, কিভাবে মানুষের জীবন আরও সহজ, আরও গতিময় করা যায়। এই ট্রিপের জন্য রাউন্ড টিকিটে খরচ হয়েছে 1,15,000 ইয়েন, বাংলাদেশি টাকায় প্রায় 90,000। এই টাকায় চাইলে জাপান থেকে বাংলাদেশ যাওয়া যায়, অথচ 1.5 ঘন্টার ফ্লাইট, তাও আবার ইকোনমি। ফ্লাইট ছাড়তে এখনও সময় আছে, আর এই ফাঁকে কোম্পানির কাজ চলছে। কাজ শেষে ওয়াশরুমে গেলাম। বের হওয়ার সময় একটা জিনিস চোখ এড়ালো না, ওয়াশরুমের বাইরে ছোট একটা স্ক্রিনে জিজ্ঞেস করা হচ্ছে ওয়াশরুম কতটা পরিষ্কার। ভাবতে পারেন ম্যানেজমেন্টের লেভেলটা কেমন, সাথে পুরো ডিজিটালাইজেশন। আমাদের দেশে এমন কিছু থাকলে কমেন্টে জানাবেন। অবশেষে বিমানে উঠলাম। জানলার পাশের সিট নিয়েছিলাম, কিন্তু এসে দেখি জানলার ওপাশে বিমানের পাখা। পাখা ছাড়া বিমান হয় না, কিন্তু পাখা থাকলে ভিউটা জমে না। এটা ভ্রমণকারীদের অলিখিত দুঃখ। বিমান ছাড়ল, নিচে বৃষ্টি আর মেঘ, কিন্তু মেঘের উপরে উঠতেই ঝকঝকে রোদ। নিচে সাদা মেঘের চাদর, উপরে নীল আকাশ, আর মাঝখানে আমরা। উড়ার মতো আনন্দ আমি আর অন্য কিছুতে পাই না। 1.5 ঘন্টা পর জানলার দিয়ে তাকিয়ে দেখি নিচে বিস্তীর্ণ কৃষিজমি, মাঝে মাঝে ছোট ছোট ঘর, মানে আমরা এখন হোক্কাইদোর আকাশে। ল্যান্ডিংয়ের সময় পাখার পাশে বসে থাকার কারণে পুরো মেকানিজমটা কাছ থেকে দেখার সুযোগ পেলাম। এই প্রকৌশল দেখলে সত্যিই মনে হয় মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বলা হয়। এয়ারপোর্ট থেকে যেতে হবে অতারুতে। সাপ্পোরো থেকে অতারু যেতে ট্রেনে প্রায় 1.5 ঘন্টা। বাইরে তখন অন্ধকার। 1.5 ঘন্টা পর পৌঁছালাম। স্টেশন থেকে বের হয়ে রাস্তার ওপারেই হোটেল। চেক ইন করে লিফটে করে দোতলায় গেলাম। রুম নাম্বার 225। ঢুকেই একটু অবাক হলাম, ভাবনার চেয়ে একটু ছোট। দরজার পাশে হোটেলের ড্রেস, পাশে বেসিন। এদিকে তাকাতেই আর একটা জিনিস চোখে পড়ল, কমোডের পাশে আলাদা পানির ট্যাঙ্ক। কারণটা ঠিক বুঝতে পারলাম না। পরে জানলাম এই এলাকায় শীতে প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ চলে যেতে পারে, তাই আগে থেকেই এই বন্দোবস্ত। এই ছোট ছোট বিষয়গুলোই জাপানকে আলাদা করে তোলে। দেখতেই পাচ্ছেন কেমন হোটেল। এখানে 12 ঘন্টাও থাকবো না, তবুও ভাড়া 12,000 ইয়েনের বেশি। আসলে লোকেশন অনেক কিছু নির্ধারণ করে, যেমন একই মানুষ দেশে থাকলে কম স্যালারি পায়, কিন্তু বিদেশে গেলে কয়েক গুণ বেশি পায়। অনেক আগেই খিদে পেয়েছিল, হোটেলের রেস্টুরেন্টে গেলাম এই হোটেলের কমপ্লিমেন্টারি বা ফ্রি খাবার খেতে। কিন্তু ওনাদের ফ্রি খাবারের নির্ধারিত সময় আছে, যেটা আমার টাইমিংয়ের সাথে ম্যাচ করল না। তাই চলে গেলাম হোটেলের কাছের একটা কনভেনিয়েন্স স্টোরে। এই দোকানগুলো জাপানের সর্বত্র দেখা যায়। স্টুডেন্ট লাইফে আমিও এমন দোকানে কাজ করেছি। অনেকের প্রথম পার্ট টাইম জব এই দোকানগুলো। তবে সম্প্রতি এসব দোকানে জব পাওয়া একটু কঠিন, কমপক্ষে N4, অনেক জায়গায় N3 লেভেল লাগে। তাই আমি সবসময় বলি,
দেশ থেকেই N4টা শিখে আসুন। এই একটা প্রস্তুতি আপনার জাপান জীবন অনেক সহজ করে দিতে পারে। কোথায় শিখবেন? নিচে কমেন্টের লিংক দেওয়া আছে, চেক করতে পারেন। যাই হোক, এখানে কিছু খাবার কিনলাম। দোকানে বসেই নুডলস আর ওনিগিরি খেলাম। ওনিগিরি মানে ভাতের দলা। জাপানে ধনী গরিব সবাই ওনিগিরি খায়। এটা একটা হেলদি ফাস্ট ফুড, তবে হালাল হারাম বেছে খেতে হয়। আমি নুডলস খেয়ে হোটেলে ফিরে এলাম। হোটেলের ড্রেসটা পরে দেখার ইচ্ছা হলো, দেখি কেমন। পরে বুঝলাম বেশ আরামদায়ক। তারপর নামাজ আদায় করলাম। কোথাও গেলে অনেক সময় একসাথে 2-3 ওয়াক্ত নামাজ পড়তে হয়। ব্যাপারটা আমার কাছে মোটেই ভালো লাগে না। নামাজের পর রুমটা আরও একটু এক্সপ্লোর করলাম। একটা ইমার্জেন্সি লাইট পেলাম। কোনো ইমার্জেন্সি নাই, তবুও লাইটটা দিয়ে একটা জিনিস খুঁজে পেলাম। অনেস্টলি এই রুমটা দামের সাথে একদম যায় না। এর মধ্যেই শুরু হলো আমাদের জাপানি ভাষার অনলাইন ক্লাস। পৃথিবীর যেখানেই থাকি, ক্লাস থামে না। স্টুডেন্টরা স্পিকিং প্র্যাকটিস করছে। আমরা বিশ্বাস করি নিয়মিত প্র্যাকটিস আর ভালো মেন্টরই ভাষা শেখার আসল চাবিকাঠি। স্টুডেন্ট বা জব ভিসায় জাপান আসতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই, দেখে নেবেন। রাত অনেক হয়ে গেছে, ভোরেই ক্লায়েন্ট মিটিং। এখন ঘুমাতে হবে। শুভরাত্রি। পরদিন সকালে টয়টা থেকে গাড়ি রেন্ট নিলাম। প্রায় 1.5 ঘন্টার ড্রাইভ। রাস্তার পাশে তুষারের স্তূপ, এখনও গলেনি। অনেক দিনের স্তূপ, তাই দেখতে আবর্জনার মতো। কিন্তু একটু এগুতেই এক পাশে সাগর, আরেক পাশে পাহাড় দেখলাম। এমন দৃশ্য মনের মধ্যে অন্যরকম শান্তি এনে দেয়। মাঝে মাঝে মনে হয় এইসব জায়গায় যদি লম্বা সময় থাকা যেত। মিটিং শেষ। আধা ঘন্টার মিটিংয়ের জন্য এত খরচ, এত জার্নি। বাংলাদেশ হলে হয়তো একটা ফোন কলেই হয়ে যেত, কিন্তু এখানে ক্লায়েন্টকে গুরুত্ব দেওয়া হয়। ফেরার পথে টয়টার এয়ারপোর্ট ব্রাঞ্চে গাড়ি জমা দিলাম। বিশাল জায়গা, সারি সারি গাড়ি। প্রতি 15 মিনিটে ফ্রি শাটল বাস এয়ারপোর্টে যায়। আমরা একটা বাসে করে এয়ারপোর্টে পৌঁছালাম। ফ্লাইটের অনেক দেরি। রিকোয়েস্ট করলাম আমার ফ্লাইটের সময় একটু চেঞ্জ করে এগিয়ে দিতে, কিন্তু আজকে কোনো ফ্লাইটে নাকি সিট খালি নেই। তাই বাধ্য হয়ে ফ্লাইটের আগে একটু ঘুরলাম। ঘুরতে ঘুরতে একটা নামাজের রুম পেলাম। সেখানে 2 ওয়াক্ত নামাজ আদায় করলাম। আমি ইমামের ভূমিকায় ছিলাম, আর মুসল্লিরা সব ইন্দোনেশিয়ান। ফেরার ফ্লাইটে মাঝের সিট। টিকিট কাটার সময় জানালার সিট পাওয়া যায়নি। যাওয়ার সময় ফুল ছিল, আসার সময়ও ফুল। এসব ফ্লাইটে বেশিরভাগই বিজনেস ট্রিপের যাত্রী। ল্যান্ডিংয়ের সময় স্ক্রিনে লাইভ ক্যামেরায় দেখতে পেলাম বিমান নিচে নামছে। রঙিন আলো। বিমান রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। অবশেষে ল্যান্ড করল। এর ভাইটি বিমানের পার্কিং পজিশনে হেল্প করছে। বিমান পজিশনে গিয়ে থামতেই সবাই উঠে গেল। আর মানুষ বলে এটা শুধু বাংলাদেশিরাই করে। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। যাওয়ার সময় বৃষ্টি ছিল, ফেরার সময়ও বৃষ্টি। কিন্তু বাসায় এসে শুনলাম খিচুড়ি রান্না হয়েছে। বৃষ্টির দিনে এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? অনেকে ট্রিপ থেকে অনেক কিছু আনে। আমি ইজানের জন্য একটা খেলনা এনেছি। এটা তার পারিশ্রমিক, কারণ ট্রিপে যাওয়ার আগে সে আমার লাগেজ গুছাতে সাহায্য করেছিল। আজকের ট্রিপ এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।